মৃত্যুর আগ পর্যন্ত এই 3 জায়গায় মিথ্যা কথা বলতে শিখুন। আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। কারণ মিথ্যা না বললে যারা আপনার ভালো চায় না, তারা আপনাকে সফল হতে দেবে না। নাম্বার 1, আপনি কত সময় পরিশ্রম করছেন সেটা কাউকে বলবেন না। নাম্বার 2, আপনার পরিবারের দুঃখের কথা কাউকে বলবেন না। নাম্বার 3, আপনার কত ধন সম্পত্তি আছে এ কথা কাউকে বলবেন না। যখন আমি ছোট ছিলাম তখন শিখেছিলাম পরিশ্রম করলে এমনিতেই টাকা চলে আসবে। যখন আস্তে আস্তে বড় হয়েছি তখন দেখেছি সবচেয়ে কঠোর পরিশ্রম করা লোক সবসময় টাকা পয়সার অভাবেই থাকে। কিন্তু কিছু লোক যারা বেশি পরিশ্রম করে না তারা শুধুই ধনী হচ্ছে। এটা কি ভাগ্যের দোষ? হতেও পারে। আসল ঘটনা হলো এটা, ধনী পরিশ্রম দিয়ে নয়, বুদ্ধি দিয়ে তৈরি হয়। জীবনে কখনোই সুযোগ আসতে চায় না, কিন্তু চোখের সামনে দিয়ে চুপচাপ চলে যায়। কেন এমনটা হয়? কারণ কি? আমাদের চোখ শুধু দেখার জন্যই শিক্ষা পায়, অনুভব করার জন্য নয়। এই জন্যই বেশিরভাগ লোক জীবনভর শুধুই সুযোগ খুঁজতে থাকে, কিন্তু কখনো সুযোগ খুঁজে পায় না। আমাকে রিচ ড্যাড বলল, যদি সুযোগ খুঁজতে চাও তো চোখ বন্ধ করো এবং বুদ্ধি খোলো। কিন্তু তখন এ কথার কিছুই বুঝতে পারিনি। কিন্তু আজ লোক আমাকে যে ভাগ্যশালী বলে, আমি জানি এটা ভাগ্য নয়, এটা হলো আমি কিভাবে ভাবছি তার উপর নির্ভর করে। আমাদের সমাজ আমাদের শেখায় চাকরি খোঁজো, পরিশ্রম করো আর জীবনের সামনের দিকে এগিয়ে যাও। কিন্তু যে লোক খুব দ্রুত এগিয়ে যায় সে সুযোগ খোঁজে না, সুযোগ তৈরি করে। যখন সব লোক ভয়ে ভয়ে বেঁচে থাকে আর বলে এখন মার্কেট খারাপ, এখন কিছুই করো না, তখনই আসল খেলোয়াড়ই নিজের চাল চালা শুরু করে। এটাই পার্থক্য হয় সাধারণ মানুষ আর ধনী মানুষের মধ্যে। সাধারণ মানুষ সুযোগকে তখনই দেখতে পায় যখন সুযোগ চলে যায়। ধনী মানুষ সেই সুযোগ তখনই কাজে খাটায় যখন সাধারণ মানুষ তা দেখতে পায় না। যদি তুমি আজ জীবনকে বদলাতে চাও তাহলে প্রথমে তোমার চোখ বন্ধ করো আর নিজেকে জিজ্ঞেস করো, আমি কি কোনো সুযোগ দেখতে পাচ্ছি নাকি ভয়ের মধ্যে বেঁচে আছি? মনে রেখো, সুযোগ কখনোই তুমি দেখতে পাবে না। সুযোগ তৈরি করতে হলে ভাবতে হবে। যখন মস্তিষ্ক তা দেখতে পায় তখন থেকেই ধনী হওয়া শুরু হয়। তুমি যদি ভাবো বুঝে শুনে চললে, অনেক বই পড়লে, অনেক বড় ডিগ্রি অর্জন করলেই ধনী হয়ে যাবে, সত্যি কথা বলবো, না, কখনো ধনী হতে পারবে না। আমি এমন অনেক লোক দেখেছি পড়াশোনায় খুব ভালো, ক্লাসে টপার ছিল এবং প্রত্যেক প্রশ্নের উত্তর তার জানা ছিল, কিন্তু আজ চাকরি, ইএমআই এসবের চক্করে আটকে আছে যে যা কখনোই শেষ হয় না। আবার অন্যদিকে যারা পড়াশোনায় ভালো ছিল না, আজ তারা বড় বড় ব্যবসা এবং কোম্পানি চালাচ্ছে, বিনিয়োগ করছে আর আর্থিক স্বাধীনতা সত্যিকারের অর্থ বুঝতে পেরেছে। কারণ কারণ কি? স্মার্ট হওয়ার আত্মনির্ভরভাবে স্মার্ট হওয়ার মধ্যে অনেক পার্থক্য। আর্থিকভাবে স্মার্ট হওয়ার মানুষ সুযোগ তৈরি করে। স্কুল আমাদের শেখায় কিভাবে চাকরি করতে হবে, কিন্তু ফাইন্যান্সিয়াল স্কুল শেখায় কিভাবে কোম্পানি তৈরি করতে হয়। স্কুল বলে কখনো ভুল করো না, কিন্তু জীবন বলে ভুল থেকে শেখো। আমার রেজিস্ট্রার সবসময় বলতো, ডিগ্রি তোমাকে চাকরি দিতে পারে, কিন্তু ফাইন্যান্সিয়াল জ্ঞান তোমাকে স্বাধীনতা দেয়। এই কথা আমার মাথা ঢুকে গেল। আমি শিখেছি আমার জীবনে যদি সত্যিই কোনো পরিবর্তন আনতে হয়, আমাকে শুধু স্মার্ট হলে হবে না, পয়সার ভাষাও শিখতে হবে। পয়সা কিভাবে কাজ করে, কিভাবে পয়সা উপার্জন করতে হয়, কিভাবে সঠিক জায়গায় পয়সা বিনিয়োগ করতে হয়, এগুলো স্কুল শেখায় না, এগুলো শেখায় আমাদের জীবন। একজন সহজ সরল ভালো মানুষ একজন ভালো চাকরিজীবী হতে পারে, কিন্তু ফাইন্যান্সিয়ালি স্মার্ট লোক হলো চাকরি দেওয়ার লোক হয়। যদি তুমি ভাবো আমি লেখাপড়া জানা একজন শিক্ষিত মানুষ, তাহলে আর্থিক অনটনে ফেসে আসছো কেন? তাহলে তোমার স্মার্ট হওয়ার থেকে ফাইন্যান্সিয়ালি স্মার্ট হওয়া খুবই প্রয়োজন। এখন প্রশ্ন উঠতে পারে, ফাইন্যান্সিয়াল জ্ঞানই যথেষ্ট? সোশ্যাল মিডিয়া, ইউটিউব দেখে ফাইন্যান্সিয়াল জ্ঞান অর্জন করা যথেষ্ট? না, এমনটা হতে পারে না। জানা আর বাস্তব অভিজ্ঞতার মধ্যে ততটাই পার্থক্য যতটা পড়া ও প্র্যাকটিক্যালের মধ্যে পার্থক্য। আজ সকলের কাছেই মোবাইল, ইন্টারনেট আর সব কিছুই জানে, কিন্তু
জানা থেকে বাস্তবে প্রয়োগ করে কিছু করা লোক অনেক কম আছে। আমার মনে আছে, প্রথমবার আমি একটা সম্পত্তি দেখেছি। লোক বলতে শুরু করলো, এই জায়গা বেকার, ফালতু, কেউ কিনতে চায় না। কিন্তু আমি সেখানে অন্য কিছু দেখেছি। আমি দেখেছি স্কুল তৈরি করার লাভ, ভাড়া দেওয়ার জন্য ফ্ল্যাট, আর এমন আর্থিক লাভ যা আমাকে ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা দেবে। ওই জায়গায় অনেকেই দেখেছে, আমিও দেখেছি। আমি আমার কল্পনার সাহায্যে ওই জায়গায় একটা সুযোগ তৈরি করে ফেলেছি। এটাই পার্থক্য। সবাই সব কিছুই জানে, কিন্তু ধন চিন্তা ভাবনা থেকেই তৈরি হয়। তাই আজ থেকেই জানা জ্ঞান একত্র করে চিন্তা ভাবনা করো আর জীবনে প্রয়োগ করো, তবেই পরিবর্তন আসবে। সবসময় মনে রাখবে, আজ যা কিছু তোমার আশেপাশে আছে, চেয়ার, টেবিল, ঘরবাড়ি, মোবাইল ফোন, এসব কারো না কারো কল্পনা থেকেই শুরু হয়েছে। এগুলো সবই তাদের মস্তিষ্ক দিয়ে দেখেছে, তারপর তার বাস্তব রূপ দিয়েছে। বিল গেটস মাইক্রোসফট কোড করার আগে ভেবেছিলেন, এলন মাস্ক রকেট তৈরি করার পূর্বেই মনের ভিতর উড়িয়েছিলেন। ঠিক তাদের মতোই তুমি যদি জীবন বদলাতে চাও, শুধু জ্ঞান জানাতেই হবে না, তুমি তোমার কল্পনাকে জীবিত করতে হবে। তুমি তোমার ভয়কে জয় করে উপরে উঠতে হবে, যা এখনো কেউ দেখেনি। কিন্তু জ্ঞান তো সবার মধ্যেই থাকে, কিন্তু সঠিক ভাবনা তারই থাকে যার নিজের উপর বিশ্বাস আছে। যখন কল্পনা বাস্তবের সঙ্গে সংঘর্ষ করে, তখন থেকেই শুরু হয় ধনী হওয়ার প্রকৃত কাহিনী। আর আমি তোমাকে আরেকটা সত্যি শেয়ার করতে চাই, সেগুলো পয়সা নয় যেগুলো তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে। পয়সা হলো সেগুলো যা তুমি বাস্তবে প্রয়োগ করো। অনেক লোক ভাবতে থাকে চাকরি প্রমোশন নিয়ে 15-20 বছরে সে ধনী হয়ে যাবে, কিন্তু এটা বোঝে না যে চাকরি শুধুমাত্র জীবনের সুরক্ষা দেয়, ধনী হওয়ার পথ দেখায় না। সত্য এটা যে দুনিয়ার ধনী ব্যক্তি চাকরির পয়সা দিয়ে ধনী হয় না, ব্যবসা করেই ধনী হয়। একদিন আমার রিচ ড্যাড আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কিছুই করতে পারছো না, এই লোক পয়সা কিভাবে উপার্জন করে? আমি বললাম, ব্যবসা করে। ড্যাড হেসে বলল, ব্যবসা থেকে নয়, ব্যবসার ডিল থেকে তারা পয়সা উপার্জন করে। ওই দিন আমার চোখ খুলে গেল। আমি সেই দিন থেকে বুঝলাম, বড় লোক ডিলের মাধ্যমে প্রচুর পয়সা উপার্জন করে। কেউ সম্পত্তি ক্রয় করে, কেউ জমি ক্রয় করে, কেউ বা কোম্পানি ক্রয় করে, আবার কেউ বা অন্য আইডিয়ায় পয়সা বিনিয়োগ করে। তারা এটাই করেছে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মাত্র একটা ছোট্ট ডিল কারো কারো কাছে খুবই সামান্য হতে পারে, আবার কারো কারো কাছে জীবন বদলানোর বড় সুযোগ হতে পারে। পয়সা তখনই আসে যখন তিনটি জিনিস পাওয়া যায়, জ্ঞান, কল্পনা আর সাহস। এই তিনটি একসঙ্গে মিলে একটা ডিল তৈরি করে। এর জন্যই আমি কখনো চাকরির উপর ভরসা করে বসে থাকিনি। আমি ভেবেছি, যদি আমার ধনী হতে হয় তবে আমার ডিলস বানাতে হবে। আমি দেখতে শুরু করেছি কোথায় সম্পত্তি সস্তা আছে, কোথায় ব্যবসায় সংঘর্ষ চলছে, কোথাও কোনো আইডিয়া আছে যে উঠতে প্রস্তুত। কারণ কি, একটা সঠিক ডিল তোমার জীবন বদলে দিতে পারে। এখন তুমি নিজেকে জিজ্ঞেস করো, আমি কি শুধু চাকরি করব, এমন মানুষ হব, নাকি সেই মানুষ হব যে ডিলের পেছনে ছুটে? কারণ কি, আসল ধনী হওয়া তখনই শুরু হয় যখন তুমি বুঝতে পারো পয়সা চাকরি থেকে নয়, ডিলস থেকে হয়। আমি জীবনে শিখেছি, অর্জিত জ্ঞানের মধ্যে ধনী হওয়ার কোনো শক্তি নেই, জ্ঞানের সঠিক প্রয়োগই আসল শক্তি। তাহলে ওঠো, ভাবো, চিন্তা করো, আর তোমার কল্পনাকে বাস্তবে রূপ দাও। এটাই হলো প্রকৃত ধনী হওয়ার প্রথম পদক্ষেপ। একবার আমি একটা সম্পত্তির ডিল করার জন্য কাজ করছি। কিছু লোক বলল, ওই এলাকা ডুবে গেছে, ওখানে কেউ ইনভেস্ট করবে না। কিন্তু আমি শুনতে পেয়েছি সরকার ওখানে নতুন রাস্তা ও কলেজ তৈরি করবে। এ খবর কোনো কাগজে ছাপানো হয়নি, এটা ছিল সরকারের ভেতরে প্ল্যান। আর আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু ওই খবরই আমার জীবনে ক্যাশ ফ্লোর একটা নতুন ডিল তৈরি হয়ে গেল। সেই দিন থেকেই আমি বুঝেছি, দুনিয়ার সকল লোকের কাছেই কিছু না কিছু জ্ঞান থাকে, কিন্তু ধনী সেই হয় যে বুঝতে পারে এবং কাজ শুরু করে। এখনকার সময় এটা আরো বেশি সহজ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া, ইউটিউবে এ নিয়ে অনেক কথাই বলে,
কিন্তু সত্য এটা যে জ্ঞানের ভেতরে সেই মানুষই সঠিক জায়গায় পৌঁছাতে পারে, যে সঠিক প্রশ্ন জিজ্ঞেস করে। আমার রিচ ড্যাড বলে, জ্ঞান হলো গুলি এবং মস্তিষ্ক হলো বন্দুক। যদি তোমার স্ট্রিগার চাপার সাহস না থাকে, তবে গুলি ও বন্দুকের কোনো মূল্য থাকে না। এর অর্থ এই নয় যে তোমার সবকিছুই জানতে হবে। এর অর্থ এই যে যখনই তুমি ছোট কিছু সম্পর্কে জানবে, তখন ভাবো এর মধ্যে কোনো সুযোগ লুকিয়ে আছে কিনা। মনে রাখবে, সবাই সবকিছুই জানে, কিন্তু ওই খবর যখনই কোনো বুদ্ধিমান মানুষের কাছে যায়, তখন সেই খবর সাধারণ ব্যক্তিকে অসাধারণ তৈরি করে। এখন প্রশ্ন হতে পারে, সবাই তো সবকিছু জানে, তবে কেন কিছু লোক পেছনেই পড়ে থাকে? কারণ আসল বাধা বাইরে থেকে আসে না, বাধা আসে আমাদের ভেতর থেকে। তাহলে বন্ধু, ধনী হতে হলে জ্ঞানের সাথে তেজ, বুদ্ধি ও সাহস থাকতে হবে, যে কোনো পরিস্থিতিকে ঝাঁপিয়ে পড়ার জন্য। কয়েক বছর আগের কথা। এক স্কুল টিচার ছিলেন। তার নাম ছিল মিসেস থমসন। প্রথম দিন তিনি পঞ্চম শ্রেণীতে গিয়ে একটা মিথ্যা কথা বলেছিলেন। তিনি ছাত্রদের বলেছিলেন তিনি সকলকেই সমানভাবে ভালোবাসেন। তিনিও জানেন এটা কখনো সম্ভব নয়। কিন্তু ক্লাসের ফার্স্ট বেঞ্চে ছোট একটা বাচ্চা বসেছিল। তার নাম ছিল টেডি স্টোরা। গত বছর মিসেস থমসন টেডিকে লক্ষ্য করেছিলেন। সে অন্য বাচ্চাদের সাথে ভালোভাবে মেশে না। তার জামা কাপড়ও নোংরা থাকে। তাকে সবসময় অসুখী মনে হতো। পরীক্ষার খাতায় ক্রস দিয়ে খাতার উপরে ফেল লিখতে টিচাররা খুবই মজা পেতেন। স্কুলে মিসেস থমসন সকল স্টুডেন্টের পেছনের রেকর্ড দেখতে শুরু করলেন। টেডির ফাইল নিচে পেলেন। যখন মিসেস থমসন টেডির ফাইল খুললেন, তখন তিনি অবাক হয়ে গেলেন। টেডির ফার্স্ট ক্লাসে টিচার লিখেছিলেন টেডি খুবই ভালো ছাত্র, সবসময় হাসি খুশিতে থাকতে প্রস্তুত থাকে, কোনো কাজেই ভালোভাবে করতে পারে না, কিন্তু সবসময় ম্যানার দেখায়। তার সাথে থাকা মানে খুশিতে থাকা হয়। ক্লাসের টিচার লিখেছেন টেডি একজন এক্সিলেন্ট স্টুডেন্ট, সকলেই ভালোবাসত, কিন্তু সবসময় পরিশান থাকত, কারণ তার মা খুব অসুস্থ। তার ঘরের পরিবেশ খুবই মুশকিলে ভরা। তৃতীয় ক্লাসে টিচার লিখেছেন তার মায়ের মৃত্যুর পর সে মানসিকভাবে ভেঙে পড়ে। নিজের থেকে সে খুবই চেষ্টা করে, কিন্তু তার বাবা কখনো সাপোর্ট করে না। চতুর্থ ক্লাসে টিচার লিখেছেন টেডি বিলকুল কারো সাথে মেলামেশা করে না, স্কুলের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তার বেশি বন্ধুও নেই, কখনো কখনো তো ক্লাসে শুয়ে পড়ে। এসব দেখে মিসেস থমসন অবাক হয়ে যায়। মিসেস থমসন নিজেই নিজে লজ্জা পান। তার আরও খারাপ লেগেছিল যখন স্টুডেন্টরা তাকে ক্রিসমাস গিফট দেয়, যেগুলো সুন্দর রিবন ও কালারফুল প্যাক করা ছিল, কিন্তু টেডির গিফটটা ব্রাউন পেপারে মোড়ানো ছিল। মিসেস থমসন টেডির গিফটটা সকলের আগে খুলল। তার মধ্যে একটা স্টোনের ব্রেসলেট ছিল, যার মধ্যে আবার কয়েকটা স্টোন ছিল না, আর একটা পারফিউমের বোতল ছিল যেটা একটু ফাঁকা ছিল। বাচ্চারা হাসতে লাগলো, কিন্তু মিসেস থমসন তাড়াতাড়ি বলল, খুব সুন্দর ব্রেসলেটটা, এবং কিছু পারফিউম তার হাতে লাগালেন। টেডি ওই দিন স্কুলের শেষে মিসেস থমসনের রুমের সামনে গিয়ে বলল, আজ আপনি আমার মায়ের মতো হাসলেন। টেডি যখন চলে গেল, তখন মিসেস থমসন 1 ঘন্টা ধরে কান্না করলেন। পরের দিন থেকে মিসেস থমসন ক্লাসের পড়াশোনার পরিবর্তে বাচ্চাদের দায়িত্ববোধে ধ্যান দেন। যতই তিনি এনকারেজ করতেন, ততই টেডি রেসপন্স দেওয়া শুরু করে। শেষ পর্যন্ত টেডি ক্লাসের মধ্যে সবচেয়ে ইন্টেলিজেন্ট ছাত্র তৈরি হয়ে গেল। 1 বছর পর মিসেস থমসনের লেটার বক্সে একটা কার্ড এলো। সেটা লেখা ছিল, আমার জীবনে আপনিই হলেন বেস্ট টিচার। 6 বছর পরে আরেকটা কার্ড আসে, যেটা লেখা ছিল, আজ পর্যন্ত আপনিই বেস্ট টিচার। আমি হাই স্কুলে টপ 3 র্যাঙ্ক করেছি। 4 বছর পর আরেকটা কার্ড এলো, টেডি গ্রাজুয়েট হয়েছে। কার্ডে লেখা ছিল, আজ পর্যন্ত আপনিই বেস্ট টিচার। আবার 4 বছর পর আরেকটা কার্ড এলো। এবার টেডি বলল, গ্রাজুয়েটের পর আরও পড়াশুনো করেছি এবং ডাক্তার হয়েছি, এমডি সম্পন্ন করেছি। তার কিছুদিন পর আরেকটা কার্ড এলো,
তাতে লেখা ছিল, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি। থমসনকে জিজ্ঞাসা করলো, আপনি কি আমার মায়ের আসনে বসতে পারবেন? থমসনকে জিজ্ঞাসা করলো, আপনি কি আমার মায়ের ভূমিকা পালন করতে আমার মায়ের আসনে বসতে পারবেন? মিসেস থমসন মেনে নিলেন। ওই দিন তিনি সেই ব্রেসলেটটাই পরেছেন, যেটা সে ক্রিসমাস ডেতে তাকে গিফট করেছিলেন, যেটায় কয়েকটা পাথর ছিল না, আর ওই পারফিউম ব্যবহার করেছেন, যেটা তার মায়ের কথা মনে করায়। টেডি মিসেস থমসনকে গলা জড়িয়ে ধরে কানে কানে বলল, থ্যাংক ইউ থমসন, আপনি আমাকে স্পেশাল ফিল করিয়েছেন। আমি জীবনে কিছু করতে পারবো এটা বুঝিয়েছেন। মিসেস থমসনের চোখে জল চলে এলো। তিনি টেডিকে বললেন, না টেডি, তুমি আমাকে শিখিয়েছ আমিও কিছু করতে পারি। তোমার সাথে মেলামেশার আগে আমি জানতামই না কী করে বাচ্চাদের পড়াতে হয়।